সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার পাশাপাশি রাজনৈতিক প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শপথ নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, এতে আইনি সংকট ও জটিলতা তৈরি হয়েছে। বিএনপি যে ব্যাখ্যা দিচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলেও মত দেন তিনি। জানান, খলিলুর রহমানকে মন্ত্রিত্ব দিয়ে বিএনপি প্রমাণ করেছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এর আগে নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হন। সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি। মাহাদি তিনি বর্তমানে নাকি ইন্ডিয়ার দিল্লিতে অবস্থান করছেন। ছোট্ট ভিডিওটি দেখুন। আমি এই মুভমেন্টে হবিগঞ্জ জেলার প্রধান সম্পাদক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়ে চোখে তাকে পুড়িয়েছিলাম। এই ভিডিওটি দেখলেন, ভিডিওর স্থান কাল পাত্র আমি আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে এই মুহূর্তে অনেকেই বলছেন এখনো বাংলাদেশ আছে, পার হননি। অনেকে বলছেন যে না, রাতের আধারেই তিনি চলে গেছেন ইন্ডিয়া। তো সম্ভবত আপনার এই যে গত দুদিন সরকার হবে কি হবে এগুলো নিয়ে সবাই ব্যস্ত, তখনই এই ছেলে চুপিসারে সিলেট সীমান্ত পার হয়ে হয়তো আসলেই দিল্লি গিয়েছেন। এখন সকলে হাউকাও বাজাই দিয়েছে। এখন কলকাতাতে হাজার হাজার আমাদের ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন কর্মীরা আছেন। তারা এখন খুঁজে বের করতে পারেন কোথায় আছে, কি আছে, কিভাবে আছে। সেখানে পুলিশের সহযোগিতা নিতে পারেন, ভিডিওটা দিয়ে পুলিশকে বলতে পারেন। দিল্লিতেও আমাদের অনেকেই আছেন, তারাও বলতে পারেন। কারণ এই এসআই সন্তোষকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছিল 5ই আগস্ট। সেদিন সেনাবাহিনী সমস্ত পুলিশকে নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর সহযোগিতায় বা সেনাবাহিনীর ইচ্ছায় এসআই সন্তোষকে তুলে দেওয়া হয়েছিল নাকি এই হায়নার হাতে। এবং সে দুর্দান্ত দাপটে কয়েকদিন আগেই পুলিশের সামনে থানায় গিয়ে দুর্দান্ত দাপটে বলেছিল, আমি এসআই সন্তোষকে জ্বালিয়ে মেরেছি, আপনাদেরকে জ্বালাতে বেশিক্ষণ লাগবে না। তাকে অ্যারেস্ট করার পরও আসিফ নজরুল এবং ডাক্তার ইউনূসের কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তো এখন সে কি আসলে কি দিল্লিতে চলে গিয়েছে কিনা, তো যতটুকু ইনফরমেশন আছে সে দিল্লি টু লন্ডন আসার কথা আছে। আমি ব্রিটেনে আমাদের যারা আছেন তাদেরকে বলবো এইদিকে দৃষ্টি রাখেন, এবং সারা ইন্ডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন তাদেরকেও বলবো আপনারাও একটু সুদৃষ্টি দিন যে এই সন্ত্রাসী যাতে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। অলরেডি অনেকেই ফেসবুক পোস্ট করেছেন তার পাসপোর্ট এবং আইডি কার্ডের ছবি চাচ্ছেন। কারো কাছে যদি পাসপোর্ট এবং আইডি কার্ডের ছবি থেকে থাকে তারা অতি দ্রুত এটা পোস্ট করুন। নিজেরা পোস্ট করতে না, কাউরে দেন, তারা পোস্ট করুন যাতে এই সন্ত্রাসীকে ভাগতে দেওয়া না হয়। একে একে উপদেষ্টা পরিষদের এবং সমন্বয়কারী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। ভারত সরকারের কাছে অনুরোধ, ভারত সরকার দৃষ্টি দিবেন। এইসব সন্ত্রাসী আপনার দেশে ঢুকছে, আপনার বর্ডার গার্ড কি করছে সেটা প্রশ্নবিদ্ধ। এরা কিন্তু শুধু এসআই সন্তোষকে নয়, এরা মেরেছে আরো অনেক মানুষকে। ৩,৫০০ পুলিশ হত্যা করেছে বাংলাদেশে। এরা জঙ্গি সংগঠন। এরা আপনার দেশে ঢুকে ঘাপটি মেরে বসে থেকে এরপর হয়তো আপনার দেশেই সন্ত্রাসী কার্যকলাপ করবে। সেদিন হয়তো আপনারা বলবেন যে কিভাবে ঢুকলো, এটা মনে বাংলাদেশ করেছে। না, এই মুহূর্তে আসলে কড়া নজরদারি করা উচিত। ভারত সরকারের কড়া নজরদারি রাখা উচিত কে কোথায় যাচ্ছে। এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। যদি এই ভিডিওর মারফতে ভারত সরকার কেউ জেনে থাকেন যে এই অবস্থা, এই ছেলের সবকিছু জেনে থাকেন, আপনারা আপনাদের সমস্ত এয়ারপোর্ট বন্দরকে বলে দিন। আপনার ছবি দিয়ে দিলেই আপনাদের পুলিশ এবং আপনাদের প্রশাসনের যেই দ্রুততার কাজ তারা খুব দ্রুত করতে পারবেন। এটা বাংলাদেশের পুলিশের মতো নয়, ইমিগ্রেশনের মতো নয়। আপনাদের ইমিগ্রেশন অবশ্যই আটকাতে পারবে। তবে তাকে যদি আটকাতে পারে ভারত সরকার, আমি বলবো যে বলারই দরকার নাই যে তারা আটকেছেন না কি করছেন, তারা ওখানেই উপরে পাঠানোর টিকিট দিয়ে দিন, বেহেস্তের টিকিটটা দিয়ে দিন, তারে কেউ কথা বলবে না। এভাবে আরো অনেক জঙ্গি সংগঠনের সন্ত্রাসীরা অলরেডি ভারত পালানোর জন্য চেষ্টা করছে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক সন্ত্রাসী হয়তো ভারত ঢুকবে। এত সন্ত্রাসীদের নাম ঠিকানাও মনে নাই, বা অনেকে বলতে পারবে না, অনেক খবর পাবে না। যেটা খবর পাবে সেটা আমরা জানাতে থাকবো ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায়। তবে ভারত সরকারের কাছে অনুরোধ, আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েন না। আর আজকে যদি আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, কালকে এরা আপনাদের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়াবে। আর তখন আপনাদের আত্মচিৎকার আবার শুরু হবে যে বাংলাদেশ থেকে জঙ্গি। না, বাংলাদেশ থেকে এই জঙ্গি একটা লোকও যাতে ঢুকতে না পারে। প্রয়োজনে যাদের ভিসা আছে তাদের ব্যাপারেও তড়িৎ সিদ্ধান্ত নিন, কে কোথায় কিভাবে ঢুকছে, কোথায় যাচ্ছে, কোন এয়ারপোর্ট দিয়ে বাঙালি পাস হচ্ছে সেই জিনিসটা নিন, কারা পাস হচ্ছে সেই জিনিসটা নিন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যদি না করে, আপনারা প্রয়োজনে অন্য পন্থা নিন। কাউরে দিয়ে ফেসবুকে ছাড়ুন, আমরাই বলবো যে কোনটা জুলাই সন্ত্রাসী আর কোনটা জুলাই সন্ত্রাসী না। এই ব্যাপারটার দিকে একটু নজর দিন। আর বাংলাদেশের বর্তমান পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা গত 18 মাস বিভীষিকাময় দিন পার করেছেন। আপনাদের হাজার হাজার সহযোদ্ধাকে
শহীদ করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, উল্টা লটকে মারা হয়েছে। এখন সময় এসেছে আপনাদের হাতে, তাদেরকে ধরুন। কে কোথায় ধরে কোথায় পড়ে যাবে সেটা কেউ জানে না, কেউ খবরও নিবে না, কিন্তু এখনই সময়। আপনারা ধরুন, ধরে এদেরকে বস্তাবন্দি করুন। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, এই জুলাই সন্ত্রাসীর মাহাদির পাসপোর্ট আইডি কার্ড থাকলে তা পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে আজকে 17ই ফেব্রুয়ারি সম্প্রতি যে বিতর্কিত নির্বাচনটি হলো, তার প্রেক্ষিতে আজকে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন। আমি গতকালই বলেছিলাম যে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিছু সংকট দেখা দিয়েছে, এবং আজকে সেটা দেখা গেল। যে কথা ছিল, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য একজন নির্বাচিত সংসদ সদস্য দুইবার শপথ নেবেন, একবার সংসদ সদস্য হিসেবে, আরেকবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে করবেন না। এর অনেকগুলো কারণ আছে, তারা অনেকগুলো শর্ত দিয়েছে, এই শর্ত পূরণ হয়নি বলেই তারা করবেন না। এবং সোজা কথা যে এটা সংবিধানের বাইরের একটা ঘটনা। এবং আমি গতকালই বলেছিলাম যে এটা আলী রিয়াজ রীতিমতো ধমক দিয়ে, বিএনপি সহ অনেক দলকে ধমক দিয়ে চাপিয়ে রেখে এই জুলাই সনদকে জোর করে তৈরি করেছেন। গণভোটের যে হ্যাঁ না, এখানে অনেক রকমের জটিলতা, অনেকটা বলা যায় যে স্বৈরাচারী কায়দায় এই আলী রিয়াজ করেছেন। এবং তিনি কথায় কথায় ভয় দেখিয়েছেন যে তিনি একটা প্রভাবশালী দেশ থেকে এসেছেন, সেই দেশের গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়েছেন। তো আলটিমেটলি বিএনপি মাটি কামড়ে পড়েছিল যে নির্বাচনটা হোক, ক্ষমতা তাদের হাতে আসুক, তারপরে তারা দেখবে। এবং তারা, আমার ধারণা যে তাদের যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে, তারা সংবিধান সংশোধন করতে চাইলে এমনিই করতে পারে, এর জন্য সংবিধান সংস্কার পরিষদ এটার দরকার নাই। কিন্তু কথা হলো যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি, সেহেতু জামাত বলেছে তাহলে তারা শপথ গ্রহণ করবে না। এবং জামাতের একজন নায়েবে আমির ডক্টর তাহের প্রায় কেঁদে কেঁদে বলেছিলেন যে তিনি করবেন না। কিন্তু জামাতের অবস্থা দেখে তখন অনেকেই বলেছে যে জামাতের যেসব এমপি হয়েছে তাদের অনেকের ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা নাই, তারা এই পাতানো নির্বাচনে এমপি হয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না মানে। এবং দেখা গেল যে আরেকবার স্বাধীনে খাইব, তারা সম্ভবত 27 মিনিট একটু দেরি করেছে আর কি। 12টার সময় শপথ গ্রহণ করার কথা ছিল, 12টা 27 বা এরকম তারা শপথ গ্রহণ করেছে। তাদের এই শপথ গ্রহণ করবো না এটার আয়ু ছিল এই 26-27 মিনিট, তারাও শপথ গ্রহণ করেছে। এখন প্রশ্ন উঠেছে তাহলে জুলাই সনদের কি হবে? জুলাই সনদ যতটা ঘটা করে, এবং জুলাই সনদ যেটা পাশ হয়েছে, যেটা প্রিন্ট হয়েছে, এর মধ্যেও বিস্তর পার্থক্য। আবার এর মধ্যে বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট ছিল, সব মিলায় এমন একটা বাটে পড়ছে যে এই সক্রেটিস মাহফুজ, যাকে আমি বলি, যে তথ্য উপদেষ্টা ছিলেন, মাহফুজ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে বলেছে যে দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, কত কথা, বৈষম্যবিহীন বাংলাদেশ, সংস্কার করবে, এই করবে, সেই করবে, ঘোড়ার ডিম ছাড়া তো কিছুই পাইলো না জাতি। আর একটা প্রহসনের নির্বাচন পাইলাম, সেই নির্বাচন নিয়ে, সেই নির্বাচন বাতিলের দাবিতে প্রহসনের সংসদ নির্বাচন এবং গণভোট বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে 551 জন পেশাজীবী একটি বিবৃতি দিয়েছেন। সেখানে ছিলেন চিকিৎসক, সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয় এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সেখানে ছিলেন সাংবাদিক এবং আইনজীবীরা। তো যাই হোক, বাস্তবতা হলো শপথ গ্রহণ হয়েছে এবং বিকেলে মন্ত্রী পরিষদ ঘোষিত হয়েছে। এই মন্ত্রী পরিষদ নিয়ে আবার সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এখানে বিএনপির মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি ডক্টর ইউনূসের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এইটা কোনো হিসাবেই মেলে না। অথচ আমার একটা সূত্র আছে, যে আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় ডক্টর খলিলের বিভিন্ন নিউজ বলতাম এবং এটা আমি আমার সূত্রের মাধ্যমে পেতাম। ডক্টর খলিল ব্যক্তিগত আলোচনায় অনেক সময় বলেছেন যে সুযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা একটু গুছিয়ে নিতাম, তহিদ সাহেব তো পারছেন না। তার কিন্তু অনেকদিন ধরেই তিনি ব্যক্তিগত আলাপে এগুলো বলতেন। এবং তিনি ডক্টর ইউনূস প্রশাসনের সম্ভবত একমাত্র ব্যক্তি বা 2-1 জন হাতে গোনা যারা আছে, যারা আমেরিকা এবং ভারত দুজনের কাছেই গ্রহণযোগ্য ছিল। আপনাদের খেয়াল আছে কিনা, গত নভেম্বরে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে মিটিং হয়েছিল দিল্লিতে, সেখানে ডক্টর খলিল গিয়েছিলেন এবং এই কনক্লেভের মিটিং এ তিনি সভাপতিত্ব করেছিলেন। সেখানে কিন্তু অজিত দোভালের সাথে এবং সার্জিও গারের সাথে ডক্টর খলিলের গোপন একান্ত বৈঠক হয়েছিল। সো ডক্টর খলিল বরাবরই ভারতের সাথে যোগাযোগ রাখতেন, আবার এদিকে আমেরিকার সাথে তো তার যোগাযোগ আছেই। তো স্বভাবতই ডক্টর খলিলকে তারেক রহমান বেছে নিয়েছেন। আরেকটা কথা আপনাদের মনে আছে যে গত বছর জুনে
লন্ডনে যখন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও কিন্তু খলিল গিয়েছিলেন এবং মধ্যস্থতাকারীদের অন্যতম ছিলেন ডক্টর খলিল। এবং এই ডক্টর খলিল এই কদিন আগেও বলেছেন যে আমি চলে যাব। অনেকেই কিন্তু ফেসবুকে বলেছে যে গতকাল তাকে নাকি এয়ারপোর্টে দেখা গেছে, কিন্তু আমরা যেটা জানতাম যে তিনি এই মাসটা থাকবেন এবং তিনিও বলেছিলেন যে তার একটা কাজ আছে, সেটা যদি করতে পারেন করে তারপরে যাবেন। এবং কাজটা যে এই মন্ত্রী পরিষদ সেটা তিনি তখন বলেননি। এই লন্ডন বৈঠকের মধ্য দিয়েও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ডক্টর খলিল আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের সাথে সে কাজ করতে চায়, যে কোনো ফর্মেই হোক সে সেই সরকারে কন্ট্রিবিউট করতে চায়, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তখনও হয়েছিল এবং সে অল থ্রু মেনটেইন করেছে। আমি মাঝে মধ্যে কিন্তু আমার শোতে বলেছি যে ডক্টর ইউনূস তার উপরে ক্ষুব্ধ হয়েছে, বলেছে তোমাকে আমরা একটা কাজে পাঠাই, তুমি আমার জন্য উল্টা মেসেজ নিয়ে আসো, আমার কথা বলো না, বা এরকম নানা রকমের জটিলতা। আবার এই নাহিদ ইসলাম যে এনসিপির আহ্বায়ক, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন এই সকালে শপথ গ্রহণ করে যে ডক্টর খলিল যদি মন্ত্রী হয় তার মানে কি, যে ডক্টর ইউনূসের ক্যাবিনেটের একজন উপদেষ্টা তিনি পরবর্তী সরকারের মন্ত্রী হচ্ছেন, তার মানে ইউনূস সরকারের ভেতরের থেকে তিনি কোনো স্যাবোটাজ করেছেন কিনা, এই প্রশ্ন উঠেছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে সারাদিন আমরা কিন্তু কোথাও আলী রিয়াজকে দেখলাম না। এই যে সংবিধান সম্পর্কে না জেনেও তিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হলেন, ঐকমত্য কমিশন তিনিই তো মূলত চালিয়েছেন, তো তাকে কেন আজকে দেখা গেল না? আমি যতদূর শুনলাম যে তার সব প্রহরাটরা সরায় ফেলা হয়েছে, তিনি যে সরকারি প্রোটোকল পেতেন, গাড়ি পেতেন, এগুলো নেই, এবং তিনি গ্রেপ্তার হতে পারেন গতকাল বলেছি, এবং তাকে অনেকেই খুঁজছে বেসিক্যালি, আমি জানি না কেন। কিন্তু জুলাই সনদ, আলী রিয়াজ দুটাই মনে হয় প্যাকেট হয়ে গেছে, এটার আপাতত কোনো ভবিষ্যৎ দেখতেছি না। নতুন একটি সরকার হয়েছে, এই সরকারের অনেকেই আছে ইনক্লুডিং তারেক রহমান যাদের অতীত অত্যন্ত কালিমালিপ্ত, তো সেই কালিমাত থেকে তারা বেরোবে কতখানি, কি করবে। বিএনপি সরকার যে মন্ত্রী পরিষদটা করেছে সেখানে তারুণ্য যেমন আছে, অভিজ্ঞ এবং দক্ষরাও আছে, কিন্তু এই মন্ত্রী পরিষদ পারফর্ম করবে কেমন? আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে অলরেডি মিনিমাম 30% পিপুলের সাপোর্ট আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেশন এই সংসদে নেই। তো আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে আসবে, এরকম অনেকগুলো প্রশ্ন উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি প্রধান তারেক রহমান। আমাদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নতুন সরকারের 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী শপথ নিতে দেখলাম। সেখানে বেশ কিছু ভালো লাগার নাম যেমন রয়েছে অনেকেরই, তেমনি হতাশার ব্যাপারও রয়েছে। অনেক ক্ষেত্রেই অনেকে হতাশ হয়েছেন, অনেকের নাম না থাকাই অনেক হতাশা প্রকাশ করেছেন। অনেক বেশি আলোচনা থাকা সত্ত্বেও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো দূরের কথা, মন্ত্রী পরিষদে স্থান পাননি, এটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে বিএনপির আরও বেশ কিছু ডাকসাইটে নেতার মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, মন্ত্রণালয়ের যে বন্টন, সেই মন্ত্রণালয়ের বন্টন প্রক্রিয়া নিয়েও। টেকনোক্রেট কোটায় একজনকে নিয়ে এসে তাকে কৃষিমন্ত্রী করার ব্যাপারটাও খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সাধারণত টেকনোক্রেট কোটায় মন্ত্রী তাদেরই করা হয় যে সকল মন্ত্রণালয়ে সাধারণত এক্সপার্টের প্রয়োজন হয়, এবং এই এক্সপার্ট হওয়ার কারণে অনেকে টেকনোক্রেটে আনা হয়। যেমন একটা অর্থ মন্ত্রণালয়ের একটা ব্যাপার রয়েছে, কখনো কখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে, কখনো কখনো বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে। এই ব্যাপারগুলোতে সাধারণত আমরা টেকনোক্রেট ব্যাপারটা দেখে থাকি, কিন্তু বিএনপি সরকারে আমরা দেখলাম যে কৃষি মন্ত্রণালয় দেওয়া হয়েছে টেকনোক্রেট মন্ত্রীকে। সব মিলে বিএনপির মন্ত্রিসভা কেমন হলো, কারা কারা থাকলেন না, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জায়গা কেন হলো না, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে পেলেন, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কোন পথে এগোচ্ছে বিএনপির নতুন সরকার। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির নতুন সরকার শপথ গ্রহণ করলো, এবং বিএনপির নতুন সরকার যখন শপথ গ্রহণ করলো তখন আমরা দেখলাম যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এনসিপিকে দেখা যায়নি, জামাতকে দেখা যায়নি। সেই ব্যাপারগুলো আছে, এনসিপি ফেসবুক পোস্ট দিয়ে এটা প্রত্যাখ্যান করেছে, কারণ বিএনপি সাংবিধানিক পরিষদের শপথ নেয়নি। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি এই শপথ পরিচালনা করলেন। সেখানে মন্ত্রিপরিষদের যে ব্যাপারগুলো দেখলাম, সেখানে সব থেকে বেশি মানে হতাশার জায়গাগুলো আগে বলি। হতাশার জায়গাগুলো হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে মন্ত্রিত্ব দেয়া হয়নি। গত রাত পর্যন্ত যার নাম সব থেকে বেশি আলোচনায় ছিল যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তাকে দেয়া হবে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো অনেক দূরের কথা, মন্ত্রী পরিষদেই তাকে জায়গা দেওয়া হয়নি। আমরা এর আগে একটা ভিডিওতে এরকম আলোচনা করেছিলাম যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে কি তিনি 32 নম্বর আবার নতুন করে গড়ার দিকে যাবেন। গত কয়েকদিনে ফজলুর রহমানের যে ফেসবুক
অ্যাক্টিভিস্ট মানে অ্যাক্টিভিজম, সেই ফেসবুক অ্যাক্টিভিজমে বঙ্গবন্ধুকে প্রাধান্য দেওয়া, এই ব্যাপারগুলো দেখে আমার নিজের মধ্যেও এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছিল যে শেষ পর্যন্ত বিএনপি তাকে মন্ত্রিসভায় এনে কিংবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ একটা মন্ত্রণালয় দেওয়ার মতো রিস্ক নেবে কিনা। যদি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ফজলুর রহমানকে দেওয়া হতো তাহলে তিনি চাইতেন বঙ্গবন্ধুর যে সম্মান, সেই সম্মান প্রতিষ্ঠিত করা হোক প্রাতিষ্ঠানিকভাবে, যেটা বিএনপির রাজনীতির জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হতে পারত। তিনি সুর তুলতে পারতেন 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি আবার নতুনভাবে তৈরি করে দিতে হবে সরকারকে, এবং সরকার সেই উদ্যোগ নেবে। এরকম বিব্রতকর পরিস্থিতি এড়াতেই সম্ভবত শেষ পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা হয়নি, কারণ বিজয়ের পরে তিনি যেভাবে এই বিজয়কে বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন, সেই স্ট্যাটাস থেকে শুরু করে শেষ পর্যন্ত গতকালকে পর্যন্ত যে অ্যাক্টিভিজম ফেসবুকে তিনি করেছেন, তাতে তার মন্ত্রিত্ব পাওয়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া, এই ব্যাপারগুলো সন্দেহের সৃষ্টি করেছিল। এবং শেষ পর্যন্ত আজকে দুপুর নাগাদ যখন মন্ত্রী পরিষদের সদস্যদের নাম প্রকাশ হতে শুরু করে ফাইনালি এবং অফিসিয়ালি, তখন আমরা নিশ্চিত হতে পারি যে তার নাম নেই। এছাড়া বেশ কিছু ডাকসাইটের নাম এই মন্ত্রিসভায় নেই। তারা হলেন মির্জা আব্বাস নেই এই মন্ত্রিসভায়, যে নামটা থাকবে বলে অনেকে মনে করছিলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম নেই, ডক্টর আব্দুল মঈন খানের নাম নেই, রুহুল কবির রিজভী বিএনপির সব থেকে পোড় খাওয়া নেতাদের একজন, তার নাম নেই নজরুল ইসলাম খানের, আমানুল্লাহ আমানের মতো ডাকসাইটে ছাত্রনেতা থেকে উঠে আসা নেতা নাম নেই, গয়েশ্বরচন্দ্র রায়ের নাম নেই, বিএনপি জোটের প্রার্থী যাকে মন্ত্রী করা হবে বলে, ফুল মন্ত্রী করা হবে বলে আলোচনা ছিল, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে আলোচনা ছিল, সেই আন্দালিব রহমান পার্থর নাম নেই। এই নামগুলো আমরা দেখছি না। এই নামগুলো কেন নেই তার মানে কারণ খুঁজতে গিয়ে আমরা যেটা পাচ্ছি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি রাষ্ট্রপতি হতে চলেছেন এবং শেষ পর্যন্ত স্পিকার হিসেবে বিএনপি পছন্দ করছে সম্ভবত ডক্টর আব্দুল মঈন খানকে। সেই কারণেই মন্ত্রিপরিষদে এই দুইজনের নাম নেই, কিন্তু বাকি যাদের নাম নেই তাদেরকে কিভাবে বিএনপি মূল্যায়ন করবে সেটা একটা বড় ব্যাপার। এই আমরা দেখছি নজরুল ইসলাম খান যার নাম নেই, তিনি সম্ভবত প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিংবা মানে মুখ্য উপদেষ্টা এরকম একটা জায়গায় তাকে নেওয়া হতে পারে, এই গুঞ্জন রয়েছে। মন্ত্রিপরিষদে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পেলেন চলুন একটু জেনে দেখি। কোন মন্ত্রণালয় কারা দায়িত্ব পেলেন তো সবাই জানেন আপনারা, কোন মন্ত্রণালয় কে পেলেন সেই আলোচনায় আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী অনেক বড় দুইটা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়। প্রথমে ভাবা হচ্ছিল অর্থ মন্ত্রণালয়ে হয়তো আনা হবে ডক্টর রেজা কিবরিয়াকে এবং পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আব্দুল মঈন খানকে দেওয়া হবে, কিন্তু সেই পরিকল্পনা থেকে বিএনপি সরে এসেছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর উপরে এই দুই বড় মানে মন্ত্রণালয়, সব থেকে বড় দুইটা মন্ত্রণালয় তার উপরে দিয়েছে। সালাউদ্দিন আহমেদের উপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে ফাইনালি, এবং সালাউদ্দিন আহমেদের উপরেই বিএনপি ভরসা করতে চেয়েছে এই সেন্সিটিভ মন্ত্রণালয়ের ব্যাপারে। ইকবাল হাসান মাহমুদ চৌধুরী বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আলোচিত সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেওয়া হয়েছে হাফিজউদ্দিন, মেজর হাফিজকে, বীর বিক্রম তাকে দেওয়া হয়েছে, আর এক মুক্তিযোদ্ধা। সেই ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় যে ফজলুর রহমান আলোচনায় ছিলেন, তাকে দিলে মেজর হাফিজকে অন্য মন্ত্রণালয় দিলে আরেকটু ভালো হতো কিনা সেটা বিএনপির ভাবনা। এজেডএম জাহিদ হাসান যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন, কিন্তু তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়নি, তাকে করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সব থেকে চমকের নাম ডক্টর খলিলুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের আলোচিত সমালোচিত বিতর্কিত উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যার এক সময় বিএনপি পদত্যাগও চেয়েছিল, যেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে কথা বলেছি। সেই খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আব্দুল আওয়াল মিন্টু ব্যবসায়ী, তিনি করেন ব্যবসা, তাকে দেওয়া হয়েছে পরিবেশ উপদেষ্টা, সেটাও একটা ধাক্কা খাওয়ার মতো ব্যাপার। ধর্ম মন্ত্রণালয় দেওয়া হয়েছে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে, ধারণা করা হচ্ছিল মুরাদনগরের এই নেতাকে ধর্ম মন্ত্রণালয় দেওয়া হবে, সেটাই দেওয়া হয়েছে। মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তাকে দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়। খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য শিল্প এবং বস্ত্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে তাকে। বড় তিনটা মন্ত্রণালয় তাকে একসাথে দেওয়া হয়েছে। আরিফুল হক চৌধুরী, আরেক সাবেক সিটি কর্পোরেশন মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, তাকে দেওয়া হয়েছে শ্রম কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে একসাথে। জহিরুদ্দিন স্বপন, আলোচিত তথ্য মন্ত্রণালয়, যেটা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই তথ্য মন্ত্রণালয়ে আনা হয়েছে জহিরুদ্দিন স্বপনকে, যিনি সাবেক বাম নেতা, বাম দল থেকে বিএনপিতে এসেছিলেন রাজনীতি করতে, তাকে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দিচ্ছে বিএনপি। আমিনুর রশিদ, যে কথা বলছিলাম যে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে একজনকে এনে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমিনুর রশিদকে। আফরোজা খানম রীতা, তাকে দেওয়া হয়েছে বিমান মন্ত্রণালয়। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যাকে শোনা যাচ্ছিল যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হবে, তাকে দেওয়া হয়েছে ফুল মন্ত্রী হিসেবে এনে পানি সম্পদ মন্ত্রণালয়। আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। আসাদুজ্জামান, সাবেক অ্যাটর্নি জেনারেল, তিনি পেয়েছেন আইন মন্ত্রণালয়, খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়।
এহসানুল হক মিলন, তাকে দেওয়া হয়েছে একই সাথে দুই মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয় এক করে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সর্দার সাখাওয়াত হোসেন বকুল, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনায় ছিলেন না, কিন্তু তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে। ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেওয়া হয়েছে তাকে। এছাড়া একটা বড় মানে তিনটা মন্ত্রণালয় একসাথে করে দেওয়া হয়েছে শেখ রবিউল আলম, ঢাকা 10 থেকে নির্বাচিত। এই নেতাকে দেওয়া হয়েছে সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়। অর্থাৎ যোগাযোগের সব মন্ত্রণালয় এক জায়গায় করা হয়েছে, এক জায়গায় করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনটা আলাদা মন্ত্রণালয়ে একজনকে দেওয়া হয়েছে, এটা একটা বড় চমক। মানে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের পরে সবচেয়ে বড় দায়িত্ব শেখ রবিউল আলম তার উপরে দেওয়া হয়েছে বলে দেখছি আমরা। নিতাই রায় চৌধুরী, আলোচিত সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এখানে আবারও গত রাতে আমরা খবর পেয়েছিলাম অন্য আরেকজনের দায়িত্ব দেওয়া হবে। খবর আসছিল যে জোনায়েদ সাকির উপরে এই দায়িত্ব দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত নিতাই রায় চৌধুরীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মীরা বোধহয় আরেক ধাক্কা হতাশ হলেন যে এই জায়গায় কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বিএনপি খুঁজে পায়নি। আমরা যদি একটু প্রতিমন্ত্রী কয়েকজনের দিকে তাকাই, তাহলে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে দেওয়া হয়েছে। সাকিকে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়, জোনায়েদ সাকি তাকে দেওয়া হয়েছে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো বিশেষ মানে বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারে জোনায়েদ সাকি কিভাবে বিশেষজ্ঞ হলেন আমার ব্যক্তিগতভাবে জানা নেই, তবে এই মন্ত্রণালয়ে তাকে যেহেতু দেওয়া হয়েছে তাহলে ধরে নেওয়া যেতেই পারে যে জোনায়েদ সাকি হয়তো অর্থ ব্যাপারে এক্সপার্ট, সাথে পরিকল্পনাও করবেন, আগামীর বাংলাদেশের পরিকল্পনা করবেন জোনায়েদ সাকি। ববি হাজ্জাজ, তাকে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে কেন মন্ত্রী প্রতিমন্ত্রী দুইজনকে দিতে হলো এটা আমার মাথায় ঢোকে না। ইশরাক হোসেনকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়ে দুইজন আদৌ দরকার আছে কিনা সেই ব্যাপারে নিশ্চয়ই মানে ভাবা যেতেই পারে। নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের নেতা, তাকে শেষ পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। অনেকেই ভাবছিলেন যে তাকে হয়তো নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথম দিকে আলোচনা ছিল তাকে ফুল মন্ত্রী করা হবে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। কিন্তু জোটের আরেক প্রভাবশালী নেতা আন্দালিব রহমান পার্থ, তাকে মন্ত্রী পরিষদে আনা হলো না। দর্শক, এই যে ফজলুর রহমানকে মন্ত্রী পরিষদে আনা হলো না, মির্জা আব্বাস আলোচিত নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে যে তুলকালাম কাণ্ড ভোটে হলো, সেই ঘটনার পরে তাকে মন্ত্রী পরিষদে আনা হলো না, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার মত